অষ্টম শ্রেণীর গণিত অধ্যায় ৭ সেট। সেট শব্দটি আমাদের সুপরিচিত, যেমন সোফা সেট, ডিনার সেট, এক সেট বই ইত্যাদি। জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর সেট সম্পর্কে ধারণা ব্যাখ্যা করেন সর্বপ্রথম। সেট সংক্রান্ত তার ব্যাখ্যা গণিতশাস্ত্রে সেট তত্ত্ব অথবা সেট থিওরি হিসেবে পরিচিত। সেটের প্রাথমিক ধারণা থেকে প্রতীক ও চিত্রের মাধ্যমে সেট সম্পর্কে জ্ঞান অর্জন করা আবশ্যক। এই অধ্যায়ে বিভিন্ন ধরনের সেট, সেট প্রক্রিয়া ও সেটের ধর্মাবলী সম্পর্কে আলোচনা করা হয়েছে। অধ্যায় শেষে শিক্ষার্থীরা যা যা জানতে পারবে: সেট ও সেটের গঠন প্রক্রিয়া, সেটের প্রকারভেদ, সেট প্রক্রিয়া অথবা সেট অপারেশন, ভেন চিত্র এবং সেট সম্পর্কিত বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করার উপায়। প্রথমেই আমরা জেনে নিই সেট কাকে বলে। বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। ইংরেজি বর্ণমালার প্রথম 5টি বর্ণ, এশিয়া মহাদেশের দেশসমূহ, স্বাভাবিক সংখ্যা ইত্যাদির সেট সুসংজ্ঞায়িত সেটের উদাহরণ। কোন বস্তু বিবেচনাধীন সেটের অন্তর্ভুক্ত আর কোনটি নয় তা সুনির্দিষ্টভাবে নির্ধারিত হতে হবে। সেটের বস্তুর কোনো পুনরাবৃত্তি ও ক্রম নেই। সেট গঠনের নিয়মাবলী কি কি? সেটের বস্তুর কোনো পুনরাবৃত্তি বা ক্রম নেই, অর্থাৎ একটি সেটে কোনো উপাদান একের অধিক থাকবে না এবং সেটের উপাদানগুলো লেখার বা সাজানোর কোনো ক্রম নেই। সেটের উপাদানগুলোকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে অন্তর্ভুক্ত করে সেট হিসেবে ব্যবহার করা হয়, যেমন x = a e i o u। ইংরেজি ভাওয়েল এই 5টি মিলে একটি সেট গঠন করেছে, যেটির নাম হলো x। অথবা বাংলাদেশের 3টি নদীর নাম মিলে আরেকটি সেট গঠন করা হয়েছে, যেটি হলো y = পদ্মা, মেঘনা, যমুনা। এই সেটটি তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয়েছে। সেটের উপাদান কাকে বলে? সেটের প্রত্যেক বস্তুকে সেটের উপাদান বলা হয়। সেটের উপাদানকে সাধারণত ছোট হাতের অক্ষর অর্থাৎ a b c d x y z দ্বারা প্রকাশ করা হয় এবং সেটটিকে বড় হাতের অ্যালফাবেট দ্বারা প্রকাশ করা হয়। যদি a একটি সেট হয় যার একটি উপাদান হলো x, অনেকগুলো উপাদানের মধ্যে একটি উপাদান হলো x, একে গাণিতিকভাবে তখন প্রকাশ করা হয় এভাবে এবং পড়া হয় x belongs to a। এখন আমরা শিখব সেট প্রকাশের পদ্ধতি। প্রধানত দুটি পদ্ধতিতে সেট প্রকাশ করা হয়, প্রথমত তালিকা পদ্ধতি এবং দ্বিতীয়ত সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে পৃথক করা হয়। যেমন ধরে নিই একটি সেট হলো a। তালিকা পদ্ধতিতে এটিকে প্রকাশ করতে হবে 1 2 3। এখানে একাধিক উপাদান থাকার জন্য এগুলোকে কমা দ্বারা পৃথক করা হয়েছে। সেট প্রকাশের আরেকটি উপায় হলো সেট গঠন পদ্ধতি। এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য শর্ত দেওয়া থাকে। যেমন 10-এর চেয়ে ছোট স্বাভাবিক সংখ্যার সেট a হলে এটিকে প্রকাশ করা হবে a = x such as x <10। এখানে এই সেটের উপাদানগুলোর বৈশিষ্ট্যের মাধ্যমে প্রকাশ করা হয়েছে এই সেটটিকে, তাই এই সেটটির এই সেটটির প্রকাশের পদ্ধতিকে বলা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এখন আমরা শিখব সেটের প্রকারভেদ। অনেক ধরনের সেট রয়েছে, তার মধ্যে প্রধান কয়েকটি হলো সসীম সেট, অসীম সেট এবং ফাঁকা সেট। প্রথমত সসীম সেট কাকে বলে? যে সেটের সকল উপাদান সংখ্যা গণনা করা যায় তাকে সসীম সেট বলে। যদি ধরে নেই a একটি সেট যার উপাদানগুলো হলো a b c। এখানে a সেটে 3টি উপাদান আছে, অর্থাৎ a সেটের উপাদানগুলো গণনাযোগ্য, তাই এটিকে সসীম সেট বলা হয়। অতঃপর আমরা শিখব অসীম সেট কাকে বলে।
যে সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় না তাকে অসীম সেট বলে। যেমন স্বাভাবিক সংখ্যার সেট n। আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট n ইকুয়াল টু 1 2 3 4 এভাবে ইনফিনিটি পর্যন্ত। এখানে এর উপাদান সংখ্যা গণনা করা যায় না বলে এটিকে অসীম সেট বলা হয়। এরপর আমরা শিখব ফাঁকা সেট। যে সেটের কোনো উপাদান সংখ্যা নেই তাকে ফাঁকা সেট বলে। ফাঁকা সেটকে ওরি অথবা শুধুমাত্র দ্বিতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা সেটের সাথে সম্পর্কিত আরো কয়েকটি ধারণার সাথে পরিচিত হব। প্রথমত ভেন চিত্র। জন ভেন চিত্রের সাহায্যে সেট প্রকাশ করার রীতি প্রবর্তন করেন। এই চিত্রগুলো তার নামানুসারে ভেন চিত্র নামে পরিচিত। ভেন চিত্রে সাধারণত আয়তাকার ও বৃত্তাকার ক্ষেত্র ব্যবহার করা হয়। এখানে একটি ভেন চিত্রের ছবি দেওয়া হয়েছে। ভেন চিত্র ব্যবহার করে অতি সহজে সেট ও সেট প্রক্রিয়ার বিভিন্ন বৈশিষ্ট্য যাচাই করা হয়ে থাকে। এখন আমরা শিখব উপসেট। কোন সেটের উপাদান থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি প্রদত্ত সেটের উপসেট। মনে করি এ একটি সেট যার উপাদান হলো এ এবং বি। এই উপাদানগুলোকে নিয়ে আমরা আলাদা আলাদা করে অনেকগুলো সেট গঠন করতে পারি, যেগুলো হলো এ বি, এ বি এবং ফাঁকা সেট। সেক্ষেত্রে এই চারটি হবে এ সেটের উপসেট। এখন আমরা শিখব সার্বিক সেট অথবা ইউনিভার্সাল সেট। আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে এর উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলা হয়। সার্বিক সেটকে ইউ প্রতীক দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের ইউ দ্বারা প্রকাশ করা হয়। যেমন কোনো বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর সেট হলো সার্বিক সেট এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের সেট উক্ত সার্বিক সেটের উপসেট। সকল সেট সার্বিক সেটের উপসেট হবে। অতঃপর পূরক সেট অথবা কমপ্লিমেন্ট অফ এ সেট। যদি ইউ সার্বিক সেট এবং এ সেটটি ইউ এর উপসেট হয় তবে এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে যে সেট গঠন করা হয় তাকেই পূরক সেট বলা হয়। এ সেটের পূরক সেটকে এ কমপ্লিমেন্ট অথবা এ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। মনে করি অষ্টম শ্রেণীর ৬০ জন শিক্ষার্থীর মধ্যে ৯ জন অনুপস্থিত। অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীদের সেট সার্বিক সেট বিবেচনা করলে উপস্থিত ৬০ বিয়োগ ৯ অর্থাৎ ৫১ জনের সেটের পূরক সেট হবে অনুপস্থিত ৯ জনের সেট। এখন আমরা বিভিন্ন ধরনের সেট প্রক্রিয়ার সাথে পরিচিত হব। প্রথমত সংযোগ সেট। দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয়। মনে করি এ এবং বি দুটি সেট। এ হলো 1 2 3 এবং বি হলো 2 3 4। তাহলে সংযোগ সেট অথবা ইউনিয়ন অফ সেট কে প্রকাশ করা হয় এ ইউনিয়ন বি দ্বারা। এক্ষেত্রে সকল উপাদান নিয়ে এদের সংযোগ সেট অর্থাৎ এ ইউনিয়ন বি হবে 1 2 3 4। পরবর্তী হলো ছেদ সেট। দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে ছেদ সেট বলা হয়। এটাকে প্রকাশ করা হয় এ ইন্টারসেকশন বি দ্বারা। এক্ষেত্রে এ ইন্টারসেকশন বি হবে 1 2 3 এবং 2 3 4 এর মধ্যে কমন অথবা সাধারণ উপাদানগুলো হলো 2 এবং 3। তাই এ ইন্টারসেকশন বি হবে শুধুমাত্র 2 এবং 3। অতঃপর নিশ্ছেদ সেট। যদি দুটি সেটের উপাদানগুলোর মধ্যে কোনো সাধারণ উপাদান না থাকে তবে সেট দুইটি পরস্পর নিশ্ছেদ সেট। ধরি এ এবং বি দুটি সেট এবং এদের মধ্যে কোনো সাধারণ উপাদান নেই। সেক্ষেত্রে এ ইন্টারসেকশন বি হবে ফাঁকা সেট। তখনই এদেরকে একে অপরের নিশ্ছেদ
সেট বলা হবে। এখন আমরা অনুশীলনীর অঙ্কে চলে যাই। 5 খ নং অঙ্ক। যদি u equal to 1 2 3 4 5 6 7, a set equal to 1 to 5, b set equal to 2 4 7 এবং c set equal to 4 5 6 হয়, তবে নিম্নলিখিত সম্পর্কগুলোর সত্যতা যাচাই করতে বলা হয়েছে। 5 খ নংয়ে যেই সম্পর্কটি দেওয়া আছে তা হলো a intersection b prime equal to a prime union b prime। প্রথমত আমরা বাম পক্ষ নিয়ে কাজ করি। বাম পক্ষে আমাদের বলা আছে a intersection b হোল প্রাইম। প্রথমেই a intersection b বের করে নিই। a intersection b এক্ষেত্রে a সেট এবং b সেটের মধ্যে কমন যেই উপাদানগুলো আছে সেগুলোকে নিয়ে নতুন একটি সেট গঠিত হবে। আমরা খেয়াল করে দেখি a সেটের মধ্যে উপাদানগুলো হলো 1 2 5 এবং b সেটের মধ্যে উপাদানগুলো হলো 2 4 7, অর্থাৎ তাদের মধ্যে সাধারণ উপাদান হলো একটি, যেটি হলো 2। সেক্ষেত্রে a ইন্টারসেকশন b এর উপাদান হবে একটি, যেটি হলো 2। এখন আমরা বের করি a ইন্টারসেকশন b এর প্রাইম, যা সার্বিক সেট অর্থাৎ u থেকে a ইন্টারসেকশন b কে বাদ দিলেই আমরা পেয়ে যাব। এখানে u এর উপাদানগুলো হলো 1 2 3 4 5 6 7 এবং a ইন্টারসেকশন b এর উপাদান হলো শুধুমাত্র 2। সেক্ষেত্রে এই উপাদানগুলো থেকে যদি আমরা 2 কে বাদ দিয়ে দেই, সেক্ষেত্রে আমরা পাচ্ছি 1 3 4 5 6 এবং 7। আমাদের বাম পক্ষের মান আমরা বের করে নিলাম। এখন আমরা ডান পক্ষে চলে আসি। ডান পক্ষে বলা হয়েছে a প্রাইম ইউনিয়ন b প্রাইম। প্রথমত আমরা a প্রাইম বের করে নিই। a প্রাইম হবে সার্বিক সেট অর্থাৎ u থেকে a কে বাদ দিলে, a এর উপাদানগুলোকে বাদ দিলে যে উপাদানগুলো থাকে সেগুলো দ্বারা গঠিত। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি a সেটের মধ্যে উপাদানগুলো হলো 1 2 5। এই তিনটি উপাদান বাদ দিয়ে u সেটের বাকি উপাদানগুলো আমরা লিখে নিই 3 4 6 এবং 7। ঠিক একইভাবে আমরা b প্রাইম বের করে নিই। b প্রাইমের উপাদানগুলো হলো 2 4 7। সার্বিক সেট থেকে বাদ দিলে বাকি উপাদান নিয়ে গঠিত আমাদের সেটটি হবে 1 3 5 এবং 6। a প্রাইম ইউনিয়ন b প্রাইম বের করতে হবে। সেক্ষেত্রে আমরা দুটিকে ইউনিয়ন করে দিই। ইউনিয়ন মানে হলো এই দুটি সেটের যতগুলো উপাদান আছে সবগুলো উপাদান নিয়ে গঠিত নতুন একটি সেট। তাহলে আমরা এখানে পাচ্ছি 1, এখানে 2 অনুপস্থিত, দুটি সেটের একটিতেও নেই, তাই 2 বাদ যাবে। 3 4 আছে, 5 আছে, 6 আছে এবং 7 ও আছে। এখন আমরা খেয়াল করে দেখি a ইন্টারসেকশন b হোল প্রাইমের উত্তর পেয়েছিলাম 1 3 4 5 6 7 এবং a প্রাইম ইউনিয়ন b প্রাইমের উত্তর আমরা পেলাম 1 3 4 5 6 7, অর্থাৎ এই দুটি পরস্পর সমান। তাই আমরা লিখতে পারি a ইন্টারসেকশন b হোল প্রাইম ইকুয়াল টু a প্রাইম ইউনিয়ন b প্রাইম। আমাদের সম্পর্কটি যাচাই করা হলো। অনুশীলনী 7 5 নং অঙ্ক। বলা আছে কোন ছাত্রাবাসের 65% ছাত্র মাছ পছন্দ করে, 55% ছাত্র মাংস পছন্দ করে এবং 40% ছাত্র উভয়টি পছন্দ করে। আমাদেরকে তিনটি প্রশ্ন করা আছে। প্রথমে ক, সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ভেনচিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। উপরের তথ্যটি ভেনচিত্রের মাধ্যমে প্রকাশ করার জন্য আমাদেরকে প্রথমত একটি ভেনচিত্র অঙ্কন করতে হবে। আমরা প্রথমে একটি ভেনচিত্র অঙ্কন করে নিই। ভেনচিত্রের আয়তক্ষেত্র অঙ্কন করলাম। এখন মাংস পছন্দ করে
দুঃখিত, মাছ পছন্দ করে এরকম একটি বৃত্ত আঁকতে হবে। এবং আরেকটি বৃত্ত আঁকতে হবে মাংস পছন্দ করে তাদের নিয়ে। আচ্ছা, এখন আমরা বিবরণ যোগ করি। আমাদের এই আয়তক্ষেত্রটি দ্বারা আমরা সার্বিক সেট অথবা ইউ প্রকাশ করছি। ভিতরের দুটি বৃত্ত দ্বারা আমরা যথাক্রমে মাছ পছন্দ করে এবং মাংস পছন্দ করে ছাত্র তুলে ধরছি। যদি মাছ পছন্দ করে এরকম ছাত্রদের সেটকে এফ দ্বারা সূচনা করি, তাহলে প্রথম বৃত্তটি হবে আমাদের এফ, এবং মাংস পছন্দ করে এরকম সেটটি হবে আমাদের এম। মাঝখানের এই কমন জায়গাটুকুকে আমরা বলতে পারি এফ ইন্টারসেকশন এম, অর্থাৎ এখানে সেই সকল ছাত্র অবস্থান করে যারা মাছ এবং মাংস উভয়ই পছন্দ করে। এখন খ নং অঙ্কে চলে আসি। বলা হয়েছে উভয় খাদ্য পছন্দ করে না তাদের সংখ্যা নির্ণয় করার জন্য। এখানে যেহেতু ছাত্রের সংখ্যা পার্সেন্টেজ দ্বারা তুলে ধরা হয়েছে, তাই আমরা বলতে পারি সর্বমোট ছাত্রের সংখ্যা ইউ ইকুয়াল টু 100। এখন শুধুমাত্র মাছ পছন্দ করে এরকম ছাত্রের সংখ্যা নির্ণয় করতে হবে। দেওয়া আছে মাছ পছন্দ করে এমন ছাত্রের সংখ্যা হলো 65 জন, এবং উভয় খাদ্য পছন্দ করে এমন ছাত্রের সংখ্যা 40%। সেক্ষেত্রে শুধুমাত্র মাছ পছন্দ করে এরকম ছাত্রের সংখ্যা হবে 65 মাইনাস 40 অথবা 25 জন। আবার মাংস পছন্দ করে এরকম ছাত্রের সংখ্যা হলো 55 জন, এবং আমরা আগেই জানি উভয় খাদ্য পছন্দ করে এমন ছাত্রের সংখ্যা হলো 40 জন। সেক্ষেত্রে শুধুমাত্র মাংস পছন্দ করে এরকম ছাত্রের সংখ্যা নির্ণয় করতে হবে। আমরা সহজেই সেটা করতে পারি 55 মাইনাস 40, অথবা শুধুমাত্র মাংস পছন্দ করে এমন ছাত্রের সংখ্যা হলো 15 জন। এখন আমরা খেয়াল করে দেখি আমাদের খ নং অঙ্কে বলা হয়েছে উভয় খাদ্য পছন্দ করে না তাদের সংখ্যা নির্ণয় করার জন্য, অর্থাৎ শুধুমাত্র মাছ পছন্দ করে, শুধুমাত্র মাংস পছন্দ করে এবং উভয় খাদ্য পছন্দ করে। এই ছাত্র সংখ্যাগুলো যদি আমরা একসাথে পেয়ে যাই এবং তাকে 100 থেকে বিয়োগ করে দিই, তাহলেই উভয় খাদ্য পছন্দ করে না এমন ছাত্র সংখ্যা আমরা পেয়ে যাব। শুধুমাত্র মাছ পছন্দ করে ছাত্রের সংখ্যা হলো 25, শুধুমাত্র মাংস পছন্দ করে এমন ছাত্রের সংখ্যা হলো 15, এবং উভয় খাদ্য পছন্দ করে এমন ছাত্রের সংখ্যা হলো 40। সেক্ষেত্রে সব মিলিয়ে আমরা পাচ্ছি 25 যোগ 15 অথবা 40 যোগ 40 অর্থাৎ 80। তাহলে উভয় খাদ্য পছন্দ করে না এমন ছাত্রের সংখ্যা আমরা পাবো 100 বিয়োগ 80 অর্থাৎ 20 জন। 20 জন ছাত্র উভয় খাদ্যর একটু পছন্দ করে না। এখন গ নং বলা হয়েছে যারা শুধু একটি খাদ্য পছন্দ করে তাদের সংখ্যার গুণনীয়ক সেটের ছেদ সেট নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা একটু আগেই ক্যালকুলেশন করেছি শুধুমাত্র মাছ পছন্দ করে এমন ছাত্রের সংখ্যা হলো 25। তাহলে 25-এর গুণনীয়কের সেটকে আমরা যদি পি দ্বারা সূচিত করি, তাহলে আমরা পাচ্ছি পি ইকুয়াল টু 1, 5, 25, এবং শুধুমাত্র মাংস পছন্দ করে এমন ছাত্রের সংখ্যা হলো 15। 15-র গুণনীয়ককে যদি আমরা কিউ সেট দ্বারা তুলে ধরি, তাহলে আমরা পাচ্ছি 1, 3, 5 এবং 15। এখন এই দুটি সেটের ছেদ সেট নির্ণয় করতে বলা হয়েছে। আমরা তা বের করতে পারি পি ইন্টারসেকশন কিউ ইকুয়াল টু 1, 5, 25 intersection 1, 3, 5 and 15। এখানে কমন যাচ্ছে শুধুমাত্র 1 এবং 5 এই দুটি উপাদান,
এই দুটি উপাদানকে আমরা আলাদা করে লিখে নিলেই আমরা আমাদের ছেদ সেট পেয়ে যাচ্ছি। অর্থাৎ গ নং প্রশ্নের উত্তর হবে P intersection Q equal to 1 and 5।